বন্ধুরা, আপনারা অনেকে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। গল্প শুরু করা যাক। শেষ কথাটি বললাম আমি বিক্ষোভ সুরে। হঠাৎ কুকুরের শব্দে চমকে উঠলাম আমি। নাহিদ ভাইয়া বললেন, চমকে ওঠার কিছুই নেই মেসাহি, এআরকের একটা পেট ডগ আছে জিম নামের, গার্ডেনেই থাকে। ও, আমি আসলে কুকুর ভয় পাই। একবার আম চুরি করতে গিয়ে কুকুরের কামড় খেয়েছিলাম তো। অপ্রস্তুত হয়ে বললাম আমি। তখনই পেছন থেকে ভেতরে আসা ডাক পড়ল আমাদের। দেখি আনভীর দাঁড়িয়ে আছেন ড্রয়িং রুমে। একটা চেক টি শার্ট আর ওপরে ব্লু ডেনিম পরেছেন, চোখে একটা চিকন ফ্রেমের গ্লাস। উনি বেশিরভাগ সময়ই লেন্স পরে থাকলেও এটা সত্য যে এমন চিকন ফ্রেমের গ্লাসে মারাত্মক লাগে ওনাকে দেখতে। আনভীর এবার বললেন, স্টুডিওতে যাচ্ছি আমি, আর একটা টক শোতেও অতিথি হিসেবে যেতে হবে। বলা বাহুল্য অনেক কাজ। যদি আমি শুনি যে তুমি খাওয়া দাওয়া নিয়ে অনীহা করেছ বা বাসায় যাব বলে গান উঠিয়েছ, ফলাফল ভালো হবে না বেবি গার্ল। রিমেম্বার দ্যাট। টেক কেয়ার। এমনি একটা ছোটখাটো থ্রেড দিয়েই উনি বেরিয়ে গেলেন নাহিদ ভাইয়া আর কয়েকজন গার্ডদের নিয়ে। আমি অবশেষে তপ্ত শ্বাস ছাড়লাম। মনে হচ্ছিল যে এতক্ষণ একটা জমদূতের সামনে ছিলাম। ব্যাটা চাশমিশ বিলাই কোথাকার। টেবিল থেকে রিভলভারটা হাতে নিয়ে ক্রমাগত হাতের মধ্যে ঘোরাচ্ছে অপূর্ব। সামনেই হাঁটু গেড়ে বসা মধ্যবয়স্ক এক লোক। ভয়াবহ আতঙ্ক সেই লোকটার চোখে মুখে। সে কাতর স্বরে বলে উঠল, আমায় মাফ করে দিন স্যার, পরবর্তীতে আর কখনোই আপনার বিরুদ্ধে এভিডেন্স নিয়ে কাজ করব না। অপূর্ব হেসে দিল এ কথায়, যেন লোকটার কথায় সে খুব মজা পেয়েছে। আর চোখে তাকালো সে ওর বাবার দিকে। বলল, কি বলো বাবা, ছেড়ে দিব নাকি? ভাবতো তুই এমন করছিস যে আমি ছেড়ে দিতে বললেই তুই ওরে ছেড়ে দিবি? বেপরোয়া কণ্ঠে বলে উঠলেন উনি। লোকটা উঠে অপূর্বর পায়ের কাছে বসে পড়ল এবার। বলল, আমায় মাফ করে দিন স্যার, টাকার লোভ আমায় অন্ধ করে দিয়েছিল, তাই আপনার এভিডেন্সগুলো আমি তাকে দিয়ে দিতে চেয়েছিলাম। আর সেই তাকেটাকে কাকে দিতে গিয়েছিলে আমার বিরুদ্ধে এভিডেন্স? আমি এত কিছু জানি না, শুধু জানি ছেলেটার নাম নাহিদ, কোনো এক সেলিব্রিটির বিশিষ্ট সেক্রেটারি সে। তারপর আর কিছুই আমি জানি না, কারণ আমার কাছে টাকাটাই মুখ্য ছিল। কিছুক্ষণ ভাবল অপূর্ব, কেননা ওর মনে পড়ছে না যে নাহিদ নামে আদৌ সে কাউকে চেনে কিনা। আর এমন কোনো বিশিষ্ট ব্যক্তি আছে যে এভাবে ওর মতো মানুষের পিছে পড়ে থাকবে? না ও কোনো মাফিয়া আর না কোনো রাজনীতি সংশ্লিষ্ট কাজে যুক্ত। ওর কাজ হলো শুধু বাবার এই কালো ব্যবসাটাকে সামালানো। লোকটা অপূর্বর পা ধরে অনেকবার অনুরোধ করল ওকে ছেড়ে দেওয়ার জন্য। অপূর্ব বাঁকা হাসি দিল এতে। লোকটার কপাল বরাবর রিভলভারটা রেখে বলে উঠল, সরি ডার্লিং, অপূর্ব বেট্রেয়ারদের পৃথিবীতে বাঁচতে দেয় না। বলেই পরপর দুবার ট্রিগারে চাপ দিল অপূর্ব। আশেপাশে দাঁড়িয়ে থাকা সাঙ্গপাঙ্গরাও রীতিমতো হিমিশিম খাচ্ছে, এমনকি ওর বাবাও। জীবনে কালো ব্যবসার দরুন বহুত খুনাখারাপির সম্মুখীন হয়েছে ওর বাবা, কিন্তু ছেলের মতো এতটা হিংস্র কখনোই হয়ে উঠতে পারেনি। অপূর্ব চিৎকার করে বলে উঠল, এই বাস্টার্ডের লাশ গুম করে দাও। এবার বাবার উদ্দেশ্যে অপূর্ব বলল, বাবা, খোঁজ নাও তো নাহিদটাকে, আমি A to Z সব জানতে চাই। তন্মধ্যেই এখানে এসে পড়ল ইকবাল সাহেব। অপূর্বকে দেখে সে হেসে বলে উঠল, সুখবর নিয়ে এসেছি তোমার জন্য অপূর্ব চাচাজি। অপূর্ব হাসল, যেন এই লোকটার জন্মই হয়েছে ওর জন্য সুখবর নিয়ে আসতে। বলে উঠল, কি সুখবর চাচু? আজ রাতের মধ্যেই সব মাল এসে পড়বে, আর এগুলোকে রাতেই সদরঘাটের চাঁদপুর লঞ্চে সাপ্লাই করা যাবে। তুমি যাবা এসব সামালানোর জন্য? তখনই অপূর্বর বাবা বলে উঠল, পাগল হয়েছিস নাকি তুই ভাই? আমার ছেলে ওসব জায়গায় কেন যাইব? তুই যা। ছেলেরে যাইতে দেয় না ওসব জায়গায়, আর ছেলেরে ব্যবহার করে ওসব জায়গার খাসা মাল ঠিকই পকেটে পুরে, বিড়বিড় করে বলে উঠল ইকবাল। অপূর্ব জিজ্ঞেস করল, রাহির খোঁজ পেয়েছ? না গো চাচাজি, ও আসবে খালি একবার, আসলে ঠাসাইয়া দুটো চড় না মারলে আমার নামও অপূর্ব না। ওকে বাঁচিয়ে রেখেছি কেন আমি, এভাবে গুম হয়ে যেতে? ওর কাজ হলো আন্ডারকভার মিশনের সব তথ্য আমায় সাপ্লাই করবে। আর ও করছে কাকি? তোমার ওই মেয়ের জন্য একদিন জেলের ঘানি টানতে হবে তোমাদের। বলেই ফোঁস করতে লাগলো অপূর্ব। ইকবাল ওকে শান্ত হওয়ার জন্য বলল, রাহির চিন্তা করো না বাবাজান, ও ঠিকই এসে পড়বে। তুমি না হয় আহির কথাই ভাবো। আমাদের সোনার চাবি হলো আমার ওই মেয়েটা। ও যদি পালিয়ে যায় তবে আহির এত সাহস হয়নি আজ পর্যন্ত। ও জানে যে এমন কিছু করলে মেরে ফেলবো আমি ওকে। আহির জন্য আমিই আছি। তুমি আগে ওই রাহির খোঁজ করো যে কই উধাও হয়ে গিয়েছে। যাও এখন। চলে গেলেন ইকবাল সাহেব। এবার অপূর্ব বাবাকে বলল, বাবা, আমার আদরের চাচাজনের পেছনেও লোক লাগাও তো। কেন যেন মনে হচ্ছে কিছু লুকাচ্ছে চাচু। মানুষরে এত অবিশ্বাস করিস না রে বেটা। তাচ্ছিল্যের হাসি দিল এবার অপূর্ব। বলে উঠল, যে লোক টাকার লোভে নিজের বউকে খুন করতে পারে, নিজের মেয়েকে ব্যবহার করতে দুবার ভাবে না, সে যে কোনো কিছু করতে পারে।
সেই যে সকাল 10টা নাগাদ বেরিয়েছেন আনভির, 7টা বাজতে চলল, এখনও ওনার আসার নামগন্ধ নেই। না নাহিদ ভাইয়ার। আমি ভেবেছিলাম এই সময়টা কাজে লাগিয়ে বাড়ি থেকে পালানোর চেষ্টা করব, কিন্তু পারিনি। কেননা পুরোটা সময় কেউ না কেউ নজরে রাখছিল আমায়। এতটুকুই না, ঘন্টায় ঘন্টায় আমার সম্পর্কে আপডেট জানাচ্ছিল আনভিরকে। সন্ধ্যার পর আমি গার্ডেনে অনমনে হাঁটছিলাম। আসলে চিন্তার বাসা বেঁধেছিল আমার মনে, রাহি আপুকে নিয়ে, আবার অপূর্ব ভাইয়াকেও নিয়ে। আমি অপূর্ব ভাইয়াকে বিয়ে করার জন্য রাজি হয়েছিলাম শুধুমাত্র রাহি আপুর যাতে কোনো ক্ষতি না হয় সে ভয়। এখন আমি চিন্তায় আছি যে অপূর্ব ভাইয়া যদি জেনে যায় যে আমি ওনার রাখা জায়গায় নেই, এদিকে আনভিরের শর্তেও রাজি হয়েছি, আমার কি হবে আমি নিজেও জানি না। এদিকে আনভির মানুষটাও আপাদমস্তক রহস্যে ঘেরা একজন। এতগুলো প্রশ্নের উত্তর খোঁজা নিয়ে ভাবতেই হুট করে আমার মাথায় এলো পেন ড্রাইভটার কথা। আচ্ছা, এত বড় ঘরে আমি এমন কিছুই পেলাম না আনভিরের অতীত সম্পর্কে, যেদিকে নাহিদ ভাইয়া বলেছিল যে উনি এখানেই বড় হয়েছেন। কিন্তু কেন? এমন তো নয় যে ওই নিষিদ্ধ ভরটিতেই পেয়ে যাব আমার সব প্রশ্নের উত্তর। স্থির করলাম আমি নিজেকে। বললাম, রাতে সবাই ঘুমানোর পরই ওই ঘরে যাব। হুট করে গার্ডেনের এক কোণে ডগ হাউস থেকে কুকুরের শব্দে চমকে উঠলাম আমি। এমনিতেও কুকুরকে আমি অনেক ভয় পাই, এখন আবার কুকুরটা আবার ডাক দিচ্ছে কেন? আমি খেয়াল করলাম যে হাঁটতে হাঁটতে ডগ হাউসের অনেকটাই কাছাকাছি এসে পড়েছি আমি। কুকুরটা আমায় দেখেই আরও ডাক দিয়ে আমার দিকে দৌড়ে আসলো। কুকুরটা যেদিকে আসছিল আমায় আদর করতে, আমি উল্টো চিৎকার দিয়ে সরে আসতে নিলাম। এক প্রকার দৌড়ে ভেতরের দিকে যেতেই একজনের প্রশস্ত বুকের সাথে ধাক্কা খেলাম আমি। দেখি এটা আনভির। আমি সাথে সাথে বললাম, এই কুকুরটাকে প্লিজ দূরে সরান, না হলে আমায় কামড় লাগিয়ে দেবে। কুকুরটা আমার পায়ের কাছে ঘেঁষতেই আরও এক দফা চিৎকার দিয়ে আনভিরকে জড়িয়ে লাফালাফি করতে লাগলাম আমি। মনে পড়ছিল সেবার ছোটবেলায় আম চুরি করতে গিয়ে কি কামড়টাই না খেয়েছিলাম। চোখ বন্ধ করেই বারবার বলছিলাম, আমি তো আর আম চুরি করিনি, তবে এই কুকুরটা সরছে না কেন, প্লিজ সরান। আনভির এবার যেন হাসবে না কাঁদবে বুঝতে পারলেন না। রোম্মত্বক হাসি দিয়ে তাকিয়ে রইলেন আমার ভয়ার্ত মুখের দিকে। ইশারায় পেছনে থাকা নাহিদ ভাইয়াকে বললেন জিমকে সরানোর জন্য। নাহিদ ভাইয়া করলেনও তাই। নুরি আপা এমার বলে উঠল, আপামনি, কুকুররে দেখলে এত ডরাইতে লাগে? আনভির ভাইজানের এই কুকুরটা ভালো আছে, কাউরে কামড় দেয় না। আনভির আমায় এভাবে পা ছুড়োছুড়ি করতে দেখে পাজা কোলে তুলে নিলেন আমায়। আমি থমকে গেলাম। চোখের ভয়ে সরে এখন অবস্থান করেছে বিস্ময়। তবুও কুকুরটার ভয়ে কাঁপছি আমি। আমি বাক্য ব্যয় না করে আমায় গার্ডেনের এক প্রান্তে থাকা বেঞ্চে বসে পড়লেন। আমি তখনও ওনার কোলে। আশপাশ তাকিয়ে দেখি গার্ডরা বরাবরের মতোই দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। নুরি আপা মিটমিটে হাসলেও নাহিদ ভাইয়ার তাতে কোনো ভাবান্তর নেই। আনভির এবার ভ্রু নাচিয়ে বললেন, খুব তো বলো যে কাছে আসবেন না, টাচ করবেন না, ব্লা ব্লা ব্লা, আর তুমি যে আমায় এভাবে সিডিউস করো তার হিসেব কে রাখবে? মানে আমি আর সিডিউস করছি ওনাকে? আমি তো এসব ভাবতেই চাই না, আর উনি এসব মুখে বলেনি বা কিভাবে? আমি করুণ চোখে বললাম, আমি গেলাম। বলে যেই না ওনার কোল থেকে আমি উঠতে যাব, আমায় চেপে ধরলেন উনি। আমার অস্বস্তির হাড় হু হু করে বাড়তে লাগলো এবার। বললাম, প্লিজ ছাড়ুন, সবাই এখানে আছে, আপনি এমন করছেন কেন? আমায় জড়িয়ে লাফালাফি করার আগে এটা তোমার ভাবা উচিত ছিল বেবি গার্ল। নিজে তো ডার্টি মাইন্ডেড, সাথে আমার মতো পিওর ছেলেকেও তুমি ডার্টি মাইন্ডেড বানিয়ে দিলে। এই কথাটি শুনে ভয়ে শরীর জমে গেল আমার। এক হাতে আমার ছিল মোবাইল, আর অন্য হাতে আনভিরের সেই রিপোর্ট। আমি পরপর কয়েকবার শুকনো ঢোক গিললাম আতঙ্কে। পেছনে ফিরে আনভিরকে না দেখে নাহিদ ভাইয়াকে দেখে অবাক হলাম আমি। নাহিদ ভাইয়া সচরাচর আপনি বলে সম্বোধন করেন আমায়। এখন তুমি ডাকাতে যেমন আমি অবাক, তেমনিভাবে উনিও। হয়তো ভাবতে পারেননি এভাবে তুমি বলে ফেলবেন। তৎক্ষণাৎ নাহিদ ভাইয়া বললেন, সরি মেসাহি, তুমি বলে সম্বোধন করার জন্য। আপনি কি করছেন এখানে? সকালে না আপনাকে বললাম যে এখানে আসা নিষেধ? আমি অপ্রতিভ হলাম। বললাম, না আসলে অনেক বড় একটা জিনিস জানতে পারতাম না। কি এটা? আমি হাত উঁচিয়ে দেখালাম রিপোর্টটি। নাহিদ ভাইয়া বিস্মিত হয়ে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। ট্রাউজারের পকেটে গুজে থাকা হাত নিমিষেই চিন্তিত ভঙ্গিমায় চালিয়ে দিলেন চুলে। আমি বললাম, বলছেন না কেন কিছু? এটাই সেই সত্য না যেটি রাহি আপুর কাছে আছে? আমার শুরু থেকেই সন্দেহ হচ্ছিল যে এমন কি আছে রাহি আপুর কাছে যার জন্য আনভির এমন পাগল হয়ে যাচ্ছেন। এবার ক্লিয়ার হলো, এমন একজন পপুলার আইডল যার ফ্যান্ডাম দেশের অন্য ফ্যান্ডামের তুলনায় অনেক বড়, তার যদি এত বড় একটা মেন্টাল সিকনেস ধরা পড়ে, এটাই স্বাভাবিক, যা ওনার ক্যারিয়ার মাটিতে মিশিয়ে দিতে পারে, তাই তো? নাহিদ ভাইয়া এবার বললেন, আমার সাথে পুলের সামনে আসেন মেসাহি, এখানে থাকাটা আপনার জন্য সেফ না।
আমি চুপচাপ দাঁড়িয়ে আছি বলে এই না যে আনভীর আপনাকে এভাবে দেখে কোনো রিয়্যাক্ট করবেন না। বলেই উনি চুপচাপ প্রস্থান করলেন রুমটি। ইশারায় আমায় বললেন এখান থেকে বেরিয়ে আসতে। কথা মতো আমি তাই করলাম। নাহিদ ভাইয়া এবার সন্তর্পণে লক করলেন রুমটি। কোনো ক্লু রাখলেন না যে এখানে কেউ এসেছিল। আমি অবাক হয়ে গেলাম ওনার ব্যবহারে। যেই মানুষটা আনভীরের এতটা বিশ্বস্ত, সে কেনই বা হেল্প করছে আমার। তারপর পুলের কাছাকাছি বসে পড়লাম আমি। নির্জন রাত, লাইটের প্রতিফলনে পুলের নীলচে পানিটা অনন্য লাগছে দেখতে। আমি নাহিদ ভাইয়ার দিকে তাকালাম, ওনার নিষ্প্লক দৃষ্টি পুলের পানির দিকে। কিছুক্ষণ মৌনতা কাটানোর পর বলে উঠলেন, এই প্রবলেমটা হঠাৎ করে হয়নি ভাইয়ের, হয়েছে খুবই আস্তে আস্তে। নাহিদ ভাইয়ার মুখে ভাই ডাকটি শুনে অবাক হলাম। এটা জানি যে নাহিদ ভাইয়া আনভীরের কাজিন ব্রাদার হন, কিন্তু প্রফেশনাল লাইফে উনি বা আনভীর কখনোই এই দিকটাকে মুখ্য করেননি। নাহিদ ভাইয়া আবার বললেন, প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার মানে তো আপনার ভালো মতোই বোঝার কথা। এই লক্ষণটা খুব সহজে সবার চোখে ধরা পড়ে না, যেহেতু এটা খুব মেজর একটা মেন্টাল সিকনেস না, যেমনটা আপনিও ধরতে পারেননি যদি রিপোর্টটা না দেখতেন। আমি নিশ্চুপ। অকারণে কোনো বিষয় নিয়ে সন্দেহপ্রবণ বা নিজের কোনো বিষয় নিয়ে একটু বেশি প্রোটেক্টিভ থাকার বৈশিষ্ট্যই এই ডিসঅর্ডারের মূল লক্ষণ। আর এই জিনিসটাই আজ ওনাকে ওনার ফ্যামিলি থেকে এতটা দূরে রেখেছে। ওনার বাবা মা ভাই ভাবি সবসময়ই ভালো চেয়েছিল, কিন্তু উনি সেটা বুঝতে পারেননি। অহেতুক এত সন্দেহপ্রবণতাটাই ধীরে ধীরে দূরে সরিয়ে দিল পরিবার থেকে। আচ্ছা, ওনার মা কি তাদের সাথেই থাকেন? মানে উনি কখনোই এ ব্যাপারে বিস্তারিত বলেননি কাউকে? নাহিদ ভাইয়া চুপ হয়ে গেলেন। অতঃপর মৌনতা কাটিয়ে বললেন, আন্টি আঙ্কেল আর ভাইয়াদের সাথেই থাকেন, এটা সত্য। তবে ওনার কন্ডিশন ভালো না। একবার একটা অ্যাক্সিডেন্টে পায়ে খুব বড়সড় একটা ইনজুরি হয় আন্টির। আঙ্কেল যথাসাধ্য চেষ্টা করেছিল আন্টিকে পর্যাপ্ত চিকিৎসার মাধ্যমে সুস্থ করার, কিন্তু সেটা এতটাও সাকসেসফুল হয়নি। আনভীর ভাই তখন ছিলেন দেশের বাইরে পড়াশোনাতে ব্যস্ত। আন্টি না করে দিয়েছিল আনভীরকে ওনার অবস্থার কথা বলতে, যাতে ছেলে টেনশন না করে। কিন্তু পরবর্তীতে যখন ভাই এটা জানতে পারলেন, তখন বিশ্বাস করেনি সে কারোর কথা, না আজরান ভাইয়ার না আঙ্কেলের। ছোট ছোট জিনিস নিয়ে আঙ্কেলকে সন্দেহ করতেন সে। সব মিলিয়ে অহেতুক চিন্তায় মগ্ন হয়ে থাকত ভাইয়া। পড়াশোনাতেও মন ছিল না, না অন্য কিছুতে। তারপর আজরান ভাইয়ার বিয়ে হওয়ার পর আরও একা হয়ে পড়ে ভাই। এসব মিলিয়ে অনেক পরেই আঙ্কেল খেয়াল করে যে ভাইয়ের বিহেভিয়ার অনেকটা চেঞ্জ হয়ে গেছে। পরে ডক্টরের কাছে নিয়ে গেলে জানা গেল যে হি ইজ এ পেশেন্ট অফ পিপিডি। বলেই দম নিলেন নাহিদ ভাইয়া। এত কিছু জানার পর এটুকু বুঝতে পারলাম, ওনার লাইফ বিগত কিছু বছর যাবৎ খুব একটা সুখকর ছিল না। আমি আমতা আমতা করে বললাম, এর কোনো চিকিৎসা করা হয়নি? চেয়েছিল আঙ্কেল, অনেকবার আঙ্কেল চেয়েছিল ভাইয়ের চিকিৎসা করাতে, বাট ভাই আঙ্কেলকে দেখেই অনেক বেশি রিয়্যাক্ট করে ফেলে। আঙ্কেল আজ পর্যন্ত যা ডিসিশন নিয়েছে আমি জানি সেগুলো কতটা ভালো ভাইয়ের জন্য। মাঝে মাঝে আঙ্কেল অনেক দুর্ব্যবহারের শিকার হলেও একবারও সরে আসেননি ছেলের কাছ থেকে। কী বা করবে, নিজের সন্তান তো। বাট ভাই সবসময়ই আঙ্কেলকে ভুল বুঝে গেল। আন্টির অসুস্থতার পিছনে দায়ী করে গেল আঙ্কেল আর আজরান ভাইয়াকে। এই যে এই বাড়িটা দেখছো না, এখানে লাইফের 15টা বছর কাটিয়েছেন ভাই। তারপরই তো আঙ্কেল ভাইকে লন্ডন পাঠিয়ে দিল। ফিরে আসলো ক্যামব্রিজ থেকে মাস্টার্স কমপ্লিট করার পর। এই যে এতগুলো বছর যে মানুষটা পরিবার থেকে দূরে ভিন দেশে বেড়ে উঠছিল, তার মনে অহেতুক সন্দেহ আর নিজের জিনিসটাকে প্রায়োরিটি দেওয়া কি অস্বাভাবিক? এসবের মধ্যে রাহি আপু কোথা থেকে আসলো আবার? আনভীর যে বারবার বলছিলেন যে রাহি আপুই নাকি ওনাকে ফ্যামিলি থেকে দূরে রেখেছে।